পুরো বিশ্ব জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইউক্রেন, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অংশে ক্রমবর্ধমান সংঘাত বিশ্বজুড়ে একটি অনিশ্চিত পরিস্থিতি উপস্থাপন করেছে এবং তা সকলেরই নজরে আসছে। বৈশ্বিক স্থিতিশীলতার সম্ভাব্য বিপর্যয়কর পরিস্থিতিতে পরিণত হতে পারে যদি এই অবস্থা বজায় থাকে। যেহেতু বিশ্বের একাধিক অঞ্চলে উত্তেজনা বাড়ছে, সেহেতু তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় আর দূরের দুঃস্বপ্ন নয়। একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, অন্যদিকে ফিলিস্তিন ইসরায়েল, এবার আমেরিকা ও ইরানের যুদ্ধে জড়িয়ে যাওয়ার আশঙ্কা। তবে একাধিক অঞ্চলে সংঘাত জড়িয়ে পড়া এবং বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকায় বিশ্ব একটি চরম মুহূর্তে দাঁড়িয়ে আছে। আগামী দিনগুলোতে বিশ্ব নেতাদের পদক্ষেপ নির্ধারণ করবে এই সংকট আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে নাকি থেমে যাবে। তাদের নিষ্ক্রিয়তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে, শুধুমাত্র সরাসরি জড়িত অঞ্চলগুলোর জন্য নয়, সামগ্রিকভাবে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য। তবে ইরানের সঙ্গে যদি আমেরিকার যুদ্ধ বেঁধেই যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী বলে মনে করছে বিশেষজ্ঞরা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যে বার্তা দিল হুতি বিদ্রোহীরা। পরেই জানাবো, মুসলমানদের মধ্যে মতভেদের সুযোগ নিচ্ছে ইসরায়েল, ইরানের প্রেসিডেন্টের বার্তা। এরপরেই জানাবো, গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা। জানাবো, গাজা যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া দুপক্ষকেই দেখানো হয়েছে বলে কাতারের মন্তব্য। এবং সর্বশেষ জানিয়ে দিব, পুতিনের সঙ্গে খুব দ্রুতই দেখা করবে ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে, আপনি যদি ফিলিস্তিন সহ সকল নিপীড়িত দেশের সমর্থক হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। হুতি বিদ্রোহীরা এই হামলা করেছে বলে দাবি করেছে। আজ বুধবার খুব ভোরে আল জাজিরার এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে তথ্য জানানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছে। একটি সামরিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় সতর্ক সাইরেন বেজে উঠে সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে আকাশেই ধ্বংস করে। দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই ভূপাতিত করা হয়। তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো বাসিন্দাদের উপর পড়ার ভয়ে সতর্কতা জারি করা হয়। এ সময় লোকজন নিরাপদ স্থানে সরে যান। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর আগে বলেছিল, ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক পরিসরে হামলা করতে প্রস্তুত ইয়েমেনের সেনাবাহিনী। যতক্ষণ না পর্যন্ত গাজায় ইসরায়েলের বর্বর হামলা থামছে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে যাবে ইয়েমেনের হাউসিরা। আর এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েলের ভূখণ্ডে হামলা করেছে ইয়েমেন। প্রসঙ্গত, ইয়েমেনের হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হুতি। আজ খুব ভোরে আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী তখন জানিয়েছে, আকাশসীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়। মুসলমানদের মধ্যে মতভেদের সুযোগ নিচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দেশগুলো অর্থবিত্ত এবং সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী হলেও তাদের মধ্যে কোনো ঐক্য নেই। পারস্পরিক দ্বন্দ্ব এবং অবিশ্বাস সৌদি আরব, ইরান, ইরাক ও তুরস্কের মতো দেশগুলোকে একত্রিত হতে দেয়নি। আর এর সুযোগ নিয়েছে আমেরিকা, ইসরায়েল সহ পশ্চিমারা। মুসলিম দেশগুলোর মতভেদের সুযোগ নিয়ে এই অঞ্চলে বিভিন্নভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইরাক ও আফগানিস্তানে মার্কিন হামলা থেকে শুরু করে সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সুদান ও লেবাননে সংঘাত, ফিলিস্তিনে ইসরায়েলের হামলা এবং লাখ লাখ মানুষের মৃত্যু। মুসলিম দেশগুলোতে এই অশান্তি এবং সংঘাত চলে আসছে শুধু অনৈক্যের কারণে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিরাজমান ওই অনৈক্যের বিষয়ে এবার কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান।
তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী পরিষ্কার করে দিয়েছে মুসলিম দেশগুলোর মধ্যকার দ্বিধা বিভক্তির সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমর বেলাতের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। তেহরান সফরে যান তুরস্কের বাণিজ্য মন্ত্রী। তুর্কি সমর্থিত হায়াতে তাহরি আসাম বা এইচটিএস নাটকীয়ভাবে সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর দুদেশের মন্ত্রী পর্যায়ে এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উল্লেখ করে ইরানি প্রেসিডেন্ট বলেন, মুসলমানদের মধ্যকার মতভেদ সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, লেবানন এবং সিরিয়ায় হামলা চালাচ্ছে এবং মুসলমানদের হত্যা করছে। তিনি বলেন, আমরা যদি আমাদের মত পার্থক্য বাদ দিতে পারি তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী হব এবং সারা বিশ্ব আমাদের কাছে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে যোগ রাখবে। মুসলমানদের সমস্যাগুলোকে তিনি ভ্রাতৃপ্রতিম আচরণের মাধ্যমে সমাধান এবং শুধু কথায় নয় প্রকৃতপক্ষেই মুসলিম বিশ্বকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় ইরানি প্রেসিডেন্ট বলেন, আমাদের প্রয়োজন ঐক্য। যদি মুসলিম দেশগুলো তাদের বাণিজ্য বাজার থেকে শুরু করে পরিবহন রুট এবং অন্যান্য সম্ভাবনাকে একে অপরের সাথে ভাগাভাগি করে নেয় তাহলে সেটি নিশ্চিতভাবে সমস্ত মুসলিম জাতির জন্য লাভজনক হবে এবং ইহুদিবাদী ইসরায়েল কিংবা অন্যান্যরা মুসলিমদের ব্যাপারে হস্তক্ষেপ করা বা অপরাধমূলক তৎপরতা চালানোর সাহস পাবে না। বৈঠকে ইরানি প্রেসিডেন্ট উল্লেখ করেন, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের সাথে যতবারই তার বৈঠক হয়েছে ততবারই তিনি মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক বাড়ানোর উপর জোর দিয়েছেন। আমি বিশ্বাস করি মুসলিম দেশগুলোর সম্পর্ক ও যোগাযোগ আরও বাড়ানো উচিত। তিনি বলেন, তুরস্কের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক উন্নত করতে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এদিকে গাজায় আর যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা। ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তা ইয়োতাম ভিলকো বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি সৈন্যদের নিরস্ত্র ফিলিস্তিনি কিশোরকে হত্যার চিত্র তার মনে দাগ কেটে গেছে। আর্মড কোরে কাজ করা কর্মকর্তা ভিল্ক বলেছেন, গাজার ইসরায়েলি নিয়ন্ত্রিত বাফার জোনে প্রবেশকারী যে কোনো অনুমোদিত ব্যক্তিকে গুলি করার নির্দেশ ছিল। তিনি বলেন, তিনি কমপক্ষে 12 জনকে হত্যা করতে দেখেছেন, কিন্তু কিশোরের গুলি চালানোর ঘটনাটি তিনি মানতে পারছেন না। 28 বছর বয়সী ভিলকো এপিকে বলেছেন, একটি বৃহত্তর ঘটনার অংশ হিসাবে তার মৃত্যু হয়েছে। সেখানে থাকার এবং ফিলিস্তিনিদের মানুষ হিসাবে না দেখার নীতির অংশ হিসাবেই তাকে হত্যা করা হয়েছে। 15 মাসের সংঘাতের বিরুদ্ধে কথা বলেছেন ইসরায়েলি অনেক সেনা। তাদের অনেকেই আর গাজায় যুদ্ধ করতে চাইছেন না। ভিলকো আছেন তাদের দলে। তিনি বলেন, তারা এমন কিছু দেখছেন বা করেছেন যা নীতিগত সীমা অতিক্রম করে। যদিও আন্দোলনটি ছোট, প্রায় 200 ইসরায়েলি সেনা একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। সেখানে সরকার যদি যুদ্ধবিরতি নিশ্চিত না করে তবে যুদ্ধ বন্ধ করে দেবেন, তারা এমন হুঁশিয়ারি দিয়েছেন। তাদের এই অস্বীকৃতি এমন এক সময় এসেছে যখন ইসরায়েল ও হামাসের উপর যুদ্ধ বন্ধর জন্য চাপ বাড়ছে। যুদ্ধবিরতি আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প উভয়ই 20 জানুয়ারি শপথ গ্রহণের আগেই একটি চুক্তির আহ্বান জানিয়েছে। গাজায় যুদ্ধ চালিয়ে যেতে অস্বীকৃতি জানানোর 7 জন সেনা এপির সাথে কথা বলেছেন। তারা বর্ণনা করেছেন যে কিভাবে ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে এবং বাড়িঘর ধ্বংস করা হয়েছে। অনেকেই বলছে যে তাদের কোনো হুমকি না থাকা বাড়িঘরগুলোও পুড়িয়ে বা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। তারা সৈন্যদেরকে লুটপাট এবং ভাঙচুর করতেও দেখেছেন। সৈন্যদের রাজনীতি থেকে দূরে থাকতে হবে এবং তারা খুব কমই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েল আক্রমণ করার পর ইসরায়েল গাজায় হামলা শুরু করে। যুদ্ধ এগিয়ে যাওয়ার সাথে সাথে এখানে বিভাজন বৃদ্ধি পেয়েছে। তবে বেশিরভাগ সমালোচক গাজায় পদক্ষেপ নয় বরং নিহত সৈন্যের ক্রমবর্ধমান সংখ্যা এবং জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনতে ব্যর্থতার উপরই দৃষ্টি নিবন্ধিত করেছে। গাজার যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া দুপক্ষকেই দেখানো হয়েছে বলে কাতারের মন্তব্য। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, আলোচনা যেহেতু চলমান তাই এ বিষয়ে বিস্তারিত তথ্য তিনি এখনই দিতে পারছেন না। তবে তিনি বলছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া উভয় পক্ষের কাছেই উপস্থাপন করা হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল আনসারি বলেন, দোহায় গাজায় যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা অব্যাহত রয়েছে এবং আমরা আশা করছি নতুন অগ্রগতির বিস্তারিত তথ্য আসবে। আমরা আরও আশা করি ফলাফল ইতিবাচকই হবে। আমরা এতটুকুই বলতে পারি যে আমরা একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছি। তিনি আরও বলেন, আমরা বলতে পারি যে চুক্তি
সম্পাদনের পর বাধাগুলো অতিক্রম করেছি এবং গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছি। আমরা আশা করি শীঘ্রই এই চুক্তি ঘোষণা করা হবে। একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে বাইডেন এবং ট্রাম্প সরকারের প্রচেষ্টার প্রশংসা করে আল আনসারি আরও বলেন, গাজা এবং গাজার সমস্ত ভূখণ্ডের উপর থেকে দখলদারিত্বের অবসান ঘটাতে আমাদের অবস্থান সুদৃঢ়। এই ভূখণ্ডের সকল ভূমি ফিলিস্তিনিদের, সেই সিদ্ধান্তকে চূড়ান্তভাবে আমরা অনুমোদনে বিশ্বাসী। মধ্যস্থতাকারীরা, বিশেষ করে কাতার, মিশর এবং আমেরিকা, গাজায় যুদ্ধবিরতি চুক্তির সাফল্যের জন্য যা কিছু দরকার তাই করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। পুতিনের সঙ্গে খুব দ্রুতই দেখা করব, বলল ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব দ্রুতই দেখা করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই এই কথা জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ডোনাল্ড ট্রাম্প বলেছে, আগামী সপ্তাহে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন। অবশ্য পুতিনের সঙ্গে সম্ভাব্য এই বৈঠকের বিষয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাননি ট্রাম্প। তবে তাদের মধ্যে বৈঠকটি হলে তা 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর দুদেশের নেতাদের মধ্যে প্রথম কোনো বৈঠক হবে। ইউক্রেনের চলমান যুদ্ধ অবসানে তার কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প নিউজ ম্যাক্সকে বলেন, এক্ষেত্রে শুধুমাত্র একটি কৌশলই রয়েছে এবং সেটি পুতিনের উপর নির্ভর করে। তিনি আরো বলেন, আমি জানি তিনিও দেখা করতে চান এবং আমি খুব তাড়াতাড়ি দেখা করতে যাচ্ছি। আমি এই সাক্ষাৎ তাড়াতাড়ি করে ফেলতাম, কিন্তু এর জন্য তো দায়িত্ব নিতে হবে। কিছু কাজ করতে হলে আপনাকে সেখানে থাকতে হবে। উল্লেখ, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে আগামী 20 জানুয়ারি শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতা ও প্রভাবশালী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এবারই প্রথম রীতি ভেঙে আমেরিকার প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে ট্রাম্প।